দেখছেন রিপাবলিক বাংলা। আমি বিশাখা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি কথা হোক। এবং বিশাখার সঙ্গে আমি ময়ূক রয়েছি, ময়ূক রঞ্জন ঘোষ। প্রশ্ন আমার এবং বিশাখার একটাই, 355, 356 এই শব্দগুলো বাঙালির অভিধানে ঢুকে তো পড়ল সৌজন্যে, তৃণমূল সৌজন্যে, রাজ্যপাল সৌজন্যে, বাংলার মানুষ এবং কিছু সংগঠন, কমিশন, কিন্তু আদৌ কি এগুলো সম্ভব? ওটা বাংলা এই মুহূর্তে এমন এক সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে রয়েছে যেখানে প্রত্যেকেরই মনে হচ্ছে যে না, এবার আর গণতান্ত্রিকভাবে কোনো কথোপকথন নয়, এবার প্রয়োজন অন্তত একদিনের জন্য, 1 ঘন্টার জন্য মিলিটারি নামিয়ে দেওয়া। তা সে সন্দেশখালিতে মিলিটারি নামানো হোক বা গোটা রাজ্যে মিলিটারি নামানো হোক, খাগড়াগড়ে মিলিটারি নামানো হোক বা এমন কোনো জায়গাতে যেখানে রাজ্য পুলিশ ঢুকতেই পারে না, এই সমস্ত জায়গাকে ঠান্ডা করার জন্য প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ, তার আমলা বর্জিত একটি সিস্টেম, যে সিস্টেমটা আসলে কাজ করবে দেশের জন্য। নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ, দেশ সর্বোপরি, কোনো আপোষ নয়। এবং ভারতবর্ষে এর আগেও আমরা দেখেছি 355, 356 বিভিন্ন রাজ্যে লাগু করা হয়েছে। যখন একের পর এক অন্যায় অত্যাচার এগিয়ে যাওয়া রুদ্ধ হয় এবং অন্যায় অত্যাচার বাড়তেই থাকে, তখন তো প্রয়োজন হয় 100 বার ক্ষমা করে দিলেও একবার প্রয়োজন হয় ওই সুদর্শন চক্রের। ওই সুদর্শন চক্রটা এই মুহূর্তে বাংলায় কি 355 ধারা? ওই সুদর্শন চক্রটা এই মুহূর্তে কি রাষ্ট্রপতি শাসন জারি করা? এই সমস্ত কিছু নিয়ে আজ আমি এবং বিশাখা রয়েছি। একদমই তাই ময়ূক, তুমি যে কথাগুলো বলছিলে সেই কথার প্রেক্ষিতে আমার মনে পড়ছিল নন্দীগ্রামের কথা। নন্দীগ্রামের সময় যখন বিরোধী দলনেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বা তার সেই সময়টায় 34 বছরের যখন বাম শাসন আমরা দেখেছি, সেই সময় বারবার বিরোধী দলনেত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় 356, 355 ধারা প্রয়োগের কথা বলতেন। আর আজকে যে নন্দীগ্রাম কার্যত এই সরকারের বীজ বপন করেছিল বা জমি তৈরি করেছিল, সেই জমি আন্দোলন আজকে সন্দেশখালির জমি লুট হয়েছে, মহিলাদের সম্ভ্রম লুট হয়েছে, সেখানে মানুষের কোনো নিরাপত্তা নেই, এই অভিযোগ যখন সামনে আসছে, তখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই বা তাঁর সরকারের বিরুদ্ধেই এই কথাগুলো বারবার উঠছে। এবার রাজ্যে 355, 356 এই ধারা জারি হোক, এবং এই দাবি করা হচ্ছে কাদের তরফ থেকে? বিরোধীদের তরফ থেকে। এমনকি ন্যাশনাল এসটি কমিশনের তরফ থেকেও এই অভিযোগ করা হয়েছে বা এই দাবি করা হয়েছে। NCW, ন্যাশনাল কমিশন ফর উইমেন, তার চেয়ারপারসনের তরফ থেকেও এই অভিযোগ করা হয়েছে, এই দাবি করা হয়েছে। অর্থাৎ আমাদের রাজ্য সরকার, যে সরকারকে বাংলার মানুষ 1 যুগ আগে অনেক ভরসা নিয়ে গণতান্ত্রিকভাবে নিয়ে এসেছিল, এবার কি সেই মানুষের নিরাপত্তাটুকু দেওয়ার মতো অবস্থাতেও নেই আমাদের মা মাটি মানুষের সরকার? এই প্রশ্নটা আজকে আমরা তুলব, এবং তার জন্য আজকে আমাদের যে বক্তব্য রাখবো আমরা এই ডিবেটে, আমাদের আজকের টপিক বাংলায় রাষ্ট্রপতির শাসন, নাগরিকের শেষ ভরসা না গণতন্ত্রের শিরে সংক্রান্তি। এবং এই মোশনের পক্ষে বলার জন্য আমরা নাগরিকের শেষ ভরসা এই বিষয় নিয়ে যারা বলবেন তাদেরকে আগে ডেকে নেব। আমাদের যারা গেস্টরা রয়েছেন, 3 জন গেস্ট। অরুণ হালদার, জাতীয় তফসিলি জাতি কমিশনের কার্যনির্বাহী চেয়ারম্যান। অরুণ হালদারকে বলবো মঞ্চে আসার জন্য। অত্যন্ত ব্যস্ত একজন মানুষ, এই মুহূর্তে দাঁড়িয়ে তো আরও ব্যস্ততার বলা যায় আরও তার বেড়ে গিয়েছে। তার সময় তিনি বার করে নিয়েছেন। এরপরে ডাকবো রাজনৈতিক বিশ্লেষক সন্ময় বন্দ্যোপাধ্যায়কে। আজকের দিনে দাঁড়িয়ে যার কথা শুনতে চায় বাংলার মানুষ, কারণ ময়ূক অনেকগুলো ঘটনা তার সঙ্গেও ঘটেছে যেগুলো সাম্প্রতিককালে অত্যন্ত প্রাসঙ্গিক। এর পাশাপাশি আমরা আরও একজনকে ডাকবো, প্রাক্তন সেনাকর্তা মেজর ঋত্বিক পাল। তিনিও সাম্প্রতিককালে তার সঙ্গেও যা ঘটেছে সেই ঘটনা এবং এই মুহূর্তে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের রাজ্যে যা, তা নিয়ে তার বেশ কিছু বিষয় তুলে ধরার আছে, তিনি সেগুলো আমাদের সামনে তুলে ধরবেন। এবং তার পাশাপাশি যারা মনে করছেন যে গণতন্ত্রের শিরে সংক্রান্তি বা প্রয়োজন নেই 355, 356, প্রয়োজন নেই, তার একটাই কারণ, একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ফেলে দিলে যেটা হতে পারে তা সে বামফ্রন্টে কেরালা আমরা দেখেছি। কেরালায় সরকারকে কিভাবে ফেলে দিয়েছিলেন তৎকালীন কেন্দ্রীয় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার বা প্রধানমন্ত্রী, এবং তার পাশাপাশি বিভিন্ন রাজ্যে যেভাবে কেন্দ্রীয় হস্তক্ষেপ হয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দাঁড়িয়ে, ঠিক নয় তো এগুলো। এবং এখানে কোথাও গিয়ে যেন
ডান বাম মিলে যায়, কোথাও গিয়ে তৃণমূল বামপন্থীদের বক্তব্য মতামত মিলে যায়। যারা রয়েছেন ও অপরদিকে তাদের সাথে আলাপ করিয়ে দিয়ে রয়েছেন অনির্বাণ চৌধুরী, সিপিআই মুখপাত্র, রয়েছেন সমীর চট্টোপাধ্যায়, অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, এবং রয়েছেন দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। প্রত্যেককে স্বাগত। আমি বিশাখার শুরুতেই, যেহেতু মানে এই ধরনের একটি বিতর্ক বা কথা হোকের প্রয়োজনীয়তাটা হয়েছে কোনো রাজনীতিবিদের জন্য নয়, প্রয়োজনীয়তাটা হয়েছে কারণ একটা কনস্টিটিউশনাল বডি, তার মাথায় যিনি বসে রয়েছেন ভারতবর্ষে, তিনি এখন এই দাবিটা করছেন এবং সেই দাবিটা যে যুক্তির ওপর ভিত্তি করে করছেন, এবং তিনি শুধুমাত্র কথা হোকের প্ল্যাটফর্মে বা রাজনৈতিক মঞ্চতে হাওয়া গরম করা, পার্ডন মাই ওয়ার্ডস, হাওয়া গরম করবার জন্য কিন্তু বলছেন না। তিনি ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতি ম্যাডাম দ্রৌপদী মুর্মুর কাছে গিয়ে এই কথা বলে এসেছেন, এই দাবি জানিয়ে এসেছেন, এবং তার জন্য 1, 2, 3, 4 করে কনস্টিটিউশনে তার যে উপায়গুলো রয়েছে সেগুলো বলে দিয়েছেন। পশ্চিমবঙ্গে বড় ভয়ঙ্কর একটা স্টেটমেন্ট, পশ্চিমবঙ্গে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মাইনরিটি এবং দলিতদের ভয়ানক অবস্থা নাকি, এবং সেইটা ভায়োলেশন হচ্ছে বলে, সেফগার্ড দেওয়া যাচ্ছে না বলে নাকি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। যিনি এই দাবিটা করেছেন এবং সেই দাবিটা যদি সত্যি হয় ভয়ঙ্কর হতে পারে, তার মুখ থেকেই শুনি। প্রথমে অরুণ হালদার, জাতীয় শিডিউল কাস্ট কমিশনের কার্যনির্বাহী চেয়ারম্যান আমাদের সঙ্গে রয়েছেন। অরুণ বাবু প্লিজ। এবং তার কাছে আমাদের অবশ্যই এই প্রশ্নটা করতে হবে যে তিনি যে মনে করছেন তা 356 ছাড়া, রাষ্ট্রপতি শাসন ছাড়া এই বাংলায় এই মুহূর্তে কোনো বিকল্প নেই, কেন মনে করছেন? কারণ আমি যে বক্তব্যটা রেখেছিলাম, রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি কেন তৈরি হয়েছে, অনেকেই দেখেছি এর আগে বলেছিলেন যে একটা সন্দেশখালীকে কেন্দ্র করে কি করে উনি রাষ্ট্রপতি শাসন চাইতে পারেন। এটা একদিনে হয়নি। আজ থেকে 3 বছর আগে যখন প্রথম বাঙালি হিসাবে ন্যাশনাল এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে আমাকে নিয়োগ করেছিলেন, সেদিন আমি বলেছিলাম যে টিএন সেশন আসার আগে যেমন ইলেকশন কমিশনের কি পাওয়ার এবং ক্ষমতা আছে এটা জানতো না, বাঙালি হিসাবে প্রথম যখন দায়িত্ব দিয়েছেন, 34 বছর ধরে বাংলার এই সম্প্রদায়ের মানুষের মধ্যে কাজ করতে করতে যে অভিজ্ঞতা আমি পেয়েছি, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সারা ভারতবর্ষের মানুষকে দেখাবো যে ন্যাশনাল কমিশনের কি ক্ষমতা, কি পাওয়ার আছে এবং কি অধিকার তারা সুরক্ষিত করতে পারে। এই শপথ নিয়ে আমি আমার কাজ শুরু করেছিলাম। এবং আমার শেষের সময় সন্দেশখালীর মতো একটা ঘটনা আমার চোখের সামনে আসলো। কমিশনে যখন আমি হেয়ারিং করছিলাম দিল্লিতে, টিভির পর্দায় সমস্ত ঘটনাগুলো আমি চোখে দেখতে পেলাম। আমাকে কিন্তু কেউ বলেনি, কেউ আমাকে ফোনও করেনি। যখন একটা ঘটনা গেছে আমি নিজের দেখে আমার বিবেকের টানে আমি কিন্তু দায়িত্ব নিলাম যে ইমিডিয়েটলি এর বিরুদ্ধে কিন্তু কমিশনের দায়িত্ব আছে। যাদের সেফগার্ড করার জন্য মহামহিম রাষ্ট্রপতি আমাদেরকে নিয়োগ দিয়েছেন এবং তার ইনচার্জ হিসেবে আমাকে কিন্তু ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া দরকার। আমি সঙ্গে সঙ্গে, সেদিন শনিবার ছিল আমার মনে আছে, আমার সেক্রেটারিকে ডেকে অফিস খুলিয়ে সেই সময় ডিজি এবং চিফ সেক্রেটারিকে নোটিশ পাঠিয়েছিলাম যে সন্দেশখালীতে যেটা হচ্ছে সেখানে এসসি এসটি তপশিলি অধ্যুষিত মানুষ, অধিকাংশ মানুষ সেই সম্প্রদায়ে বাস করেন, ইমিডিয়েট তার রিপোর্ট পাঠান। 3 দিন তাকে সময় দেওয়া হয়েছিল। তারপরে আমার মনে হলো যে পরিস্থিতির দিনকে দিন যে ভয়ানক পরিস্থিতি চোখের সামনে দেখতে পাচ্ছি, এখানে আমার স্পট ভিজিট করার প্রয়োজন আছে। আমি বিবেকের দর্শনে সেখানে স্পট ভিজিটের জন্য যেটা প্রোটোকল আছে, সেই প্রোটোকলে রাজ্য সরকারের কাছে চিঠি লিখেছিলাম, ডিজিপি চিফ সেক্রেটারিকে চিঠি লিখেছিলাম, যেটা কমিশনের এই ধরনের ঘটনা ঘটলে সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে নিয়ে কমিশনকে যাওয়ার কথা। কারো রুখবার পাওয়ার নেই, তাদেরকে চিঠি লিখে জানিয়েছিলাম। প্রথম দিন থেকেই তারা অসহযোগিতা করতে শুরু করলেন। ওখানে ভয়ানক পরিস্থিতি, আপনি ওখানে যেতে পারেন না। আমি তাদেরকে চিঠি লিখে আমার অফিসারদের দিয়ে বলেছিলাম, ভারতীয় সংবিধানের আর্টিকেল 338 কমিশনের যে পাওয়ার দিয়েছেন, এই ধরনের কোনো ঘটনা ঘটলে স্বতঃস্ফূর্তভাবে সুমোটো কমিশন সেখানে ইনকোয়ারি করতে পারে এবং সেখানে গিয়ে খোঁজখবর নিতে পারে। আমাকে যদি আটকাতে হয় তাহলে
সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নির্দেশ ছাড়া আমাকে কারও আটকানোর ক্ষমতা নাই। যদি কেউ আটকানোর চেষ্টা করেন, প্রয়োজনে যে বা যারা আটকানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে এফআইআর করে আমি দিল্লি ফিরে যাব। যখন আমার এই দায়িত্ব দিলাম তখন কিন্তু ওরা আর আমাকে বারবার করে বিভিন্নভাবে অসহযোগিতার চেষ্টা করলো, যে বাই প্রোটোকল যেটা নিয়ম আছে, যদি কমিশন সেখানে যেতে চায় সরকারি সমস্ত ব্যবস্থা স্টেট গেস্ট ডিক্লেয়ার করে তাদের সমস্ত গাড়ি প্রোটোকল এবং তাদের সমস্ত রকম বোর্ডিংয়ের ব্যবস্থা করে তাদের পাঠানো হয়। কিন্তু আমার ধারণা ছিল অতীতের কিছু ঘটনায় যারা হয়তো আমাকে এখানে যেতে দেবে না, এবং সেইভাবেই আমি প্রস্তুত হই আমাদের কমিশনের নিজস্ব ইন্টারনাল সহযোগিতার মাধ্যম দিয়ে সমস্ত হোটেল বুক করে এবং গাড়ির ব্যবস্থা করে, 10খানা গাড়ির ব্যবস্থা করে পুরো পূর্ণাঙ্গ কমিশন। কিন্তু এর সাথে রাষ্ট্রপতি শাসন জারির প্রস্তাবের কি প্রয়োজন? আপনি বলছেন সরাসরি যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তপশিলি বিরোধী, শিডিউল কাস্ট বিরোধী। প্রেক্ষাপটটা আমি আস্তে আস্তে আপনার সামনে তুলে ধরছি। কিভাবে রাষ্ট্রপতি শাসন আমি বলিনি, ওরাই বলে দিয়েছে। আমাকে বলতে হয়নি, হ্যাঁ ওরা বলে দিয়েছে। আমি উদাহরণ দিয়ে প্রমাণ দিয়ে বুঝিয়ে দেব। প্রথম যখন কমিশনের সাথে অসহযোগিতা করছে ওরা, তখন থেকেই মনে হচ্ছে যে কমিশনকে ওখানে ঢুকতে দেওয়া হবে না। যখন আমি ওদেরকে চ্যালেঞ্জ করলাম তখন কিন্তু ওরা আটকালো না, কিন্তু আমার কোনো রকম শিডিউল কাস্ট কমিশনকে ক্ষমা করবেন, শিডিউল কাস্ট কমিশন, জাতীয় শিডিউল কাস্ট কমিশনকে ঢুকতে দিতেই হবে, এটা কে মাথার দিব্যি দিয়েছে? ওরা আটকাতে চাইছিল। ওইখানেই তো বলছি, যখন ঢুকতে দেবেনি কেন? 144 ধারা জারি আছে, শিডিউল কাস্ট কমিশন এই যুক্তি তো আসছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। 144 ধারা জারি থাকুক আর যে ব্যবস্থাই আপনাদের কি জুডিশিয়াল বা কনস্টিটিউশনাল পাওয়ার আছে? শিডিউল কাস্ট কমিশনের সেই রাইট আছে যে আমরা যদি মনে করি বা কমিশন যদি মনে করে যে ভারতবর্ষের কোনো জায়গাতেই তপশিলীদের অধিকার রক্ষা করা হচ্ছে না, তাদেরকে কোনো কিছু সাপ্রেস করার চেষ্টা করছে, সেখানে কমিশন যেতে পারে। এবং 144 থাকার সাথে অন্য রাজ্যেও আমরা গিয়েছি যেখানে এরকম ঘটনা ঘটেছিল। কিন্তু আপনি সেটা প্রুভ করবেন কি করে যে ওই জায়গায় গিয়ে ওখানে তপশিলি সম্প্রদায়ের মানুষের অধিকার সুরক্ষিত হচ্ছে না? সেইটা যে আপনি বলছেন, সেটা যতক্ষণ পর্যন্ত ওখানে মানুষের সাথে কথা না বলতে পারবো, তারা আমাকে কথা বলতে আটকানোর কি আছে? আমাদের কাজটা কি আছে প্রথমে ভালো করে জানা উচিত। কমিশন যাবে, সেখানকার যারা ভিকটিম আছে তাদের সাথে কথা বলবে, মানুষের সাথে কথা বলে যে ঘটনা টিভির পর্দায় দেখছি, মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, সেগুলো জাস্টিফাই করবো, ভেরিফাই করবো করে যদি মনে হয় না সত্যি সত্যি এখানে তপশিলীদের অধিকার সুরক্ষিত হচ্ছে না, তারা সেফ মার্ট মনে করছে না, তখন আমাদের প্রথম কাজ হচ্ছে সরকারকে বলা। আমাদের কিন্তু ওখানে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলা ছিল না, ওখানে বলার উদ্দেশ্য ছিল না। কিন্তু যাওয়ার পরে যখন ওখানে লোকদের সাথে কথা বললাম, প্রতিটা খেতে খেতে বাধার সৃষ্টি করছে, এবং ওখানে এডিজি র্যাঙ্কের একজন অফিসার উপস্থিত থাকা সত্ত্বেও যখন আমরা সেখানে থানায় পৌঁছলাম, সেই অফিসার তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদের সামনে থেকে মুখ ঘুরিয়ে নিয়ে চলে গেল। তাহলে আমি কাদের কাছে এখানে যে এদেরকে সেফগার্ড করতে কাদের কাছে বলবো? তখন আমাকে সরকারের কাছেই বলতে যখন আপনি এটা ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতিকে জানিয়েছিলেন? আমি সেদিনই যখন ওখান থেকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, তখন আমার টিমকে ওখানে বসেই আমরা আলোচনা করে নিলাম, কলকাতায় বসেই, যে ভাই এরপরে রাষ্ট্রপতি শাসন ছাড়া এখানে মানুষদের সেভ করার কোনো রাস্তা আমাদের কাছে নেই। হ্যাঁ, অরুণবাবু আপনি বললেন যে ওখানে গিয়ে আপনি যেসব দেখেছেন তাতে আপনি খুঁজে পেয়েছেন যে শুধু তপশিলি জাতি উপজাতিদের উপর অত্যাচার হয়েছে, তাই তো? হ্যাঁ, ওখানে মানে বাকিরা সব ঠিক ছিল, নাকি আপনাকে বলতেই হবে যে তপশিলি জাতিরা অত্যাচারী? দেখুন, আমি তপশিলি জাতি কমিশনের চেয়ারম্যান হিসেবে ওখানে গিয়েছি, এবং আপনি তাদের সেফগার্ড হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব আর প্রথম প্রশ্নটা শেষ করে নি। তারপরে আপনি বললেন যে ওরাও চেয়েছে মানে মমতা ব্যানার্জিরাও চেয়েছেন যে এটা হোক। রাষ্ট্রপতি শাসন ওরা চেয়েছে কেন সেটা বলছি, মানে আমি এটাই বলতে চাইছি যে মমতা ব্যানার্জিরাও চাইছেন, আপনিও চাইছেন। কারা চেয়েছেন রাষ্ট্রপতি শাসন? কেন আমি সেটা ওটা আপনি ওইভাবে বলছেন না, আপনি ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছেন কথাটাকে। মানে মমতা ব্যানার্জিরাও চেয়েছেন রাষ্ট্রপতি শাসন, আপনিও চাইছেন। ওইটাই ক্লিয়ার করে দিচ্ছি কেন চাইছে। যদি আমাকে ওখানে সহযোগিতা করতো, আমাকে এখানে নির্দিষ্ট প্রটোকল দিয়ে ওখানে নিয়ে যেত, এবং ওরা যদি আমাকে সহযোগিতা করতো, এবং মানে আপনি বলছেন পরিস্থিতি এরকম তৈরি করছে রাজ্য সরকার, গভর্নমেন্ট অফিসাররা যদি আমাকে সহযোগিতা করতো, ওখানের অফিসার ওখান থেকে মুখ ঘুরিয়ে না চলে যেত, তাহলে এই পরিস্থিতিটা ওনার সরকারের লোকরাই তৈরি করেছে। ওখানে যদি আমার কথা শুনতেন, ওখানে অ্যাডমিনিস্ট্রেশন, আমার চাইতে হতো না তাহলে। মানে